হ্যালো ভিউয়ার্স, আমি আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিদ্যা অধ্যায় 3 বল নিয়ে আলোচনা করব। বল এমন একটি বিষয় যেটা কোনো গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করে এবং স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। তো বল বুঝতে গেলে আমাদের নিউটনের প্রথম সূত্রটি আগে একটু আমরা আলোচনা করি। নিউটনের প্রথম সূত্রটা হলো যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। কথাটার অর্থ হলো যে সমবেগে চলনশীল বস্তু সমবেগে চলতেই থাকবে যদি বল প্রয়োগ করা না হয়। তার কথাটার অর্থ হলো যে বেগের যেহেতু দিক আছে, বেগের পরিবর্তন না করেই বস্তুটা চলতে থাকবে, অর্থাৎ সমবেগে সরল পথে চলতে থাকবে। প্রথম সূত্রের প্রথম অংশটা নিয়ে আমাদের চিন্তা ভাবনার কোনো ব্যথাই নাই, কিন্তু দ্বিতীয় অংশটা নিয়ে আমাদের যে প্রত্যক্ষ যে চিন্তা ভাবনা বা প্রত্যক্ষ আমরা চাক্ষুষ যা দেখি তার সাথে একটু ডিফার হয়ে যায়। যে সমবেগে চলনশীল বস্তু সমবেগে চলতেই থাকবে, এটা তো কখনো হয় না। দেখা যায় যে সমবেগে চলনশীল বস্তু ধীরে ধীরে তার বেগ কমতে থাকে, এই কারণে যে বায়ু অথবা মাটির ঘর্ষণের কারণে চলমান বস্তু ধীরে ধীরে চলতেই থাকে। তো এমন তো নয় যে একটা ফুটবলকে যদি আমরা কিক করে ছেড়ে দেই সেই ফুটবল সারা জীবন চলতেই থাকবে। তো সেটা আমরা দেখি না, যে কিক করে ছেড়ে দিলে কিন্তু দেখা যায় যে সেটা কিছু দূর গিয়ে থেমে যাচ্ছে। এর কারণ হলো যে মাটির ঘর্ষণ এবং বায়ুর যে বাধা, সে কারণেই এই ফুটবলটা থেমে যাচ্ছে। তবে এই সমস্ত বাধা বা ঘর্ষণজনিত বল যদি না থাকে, বিপরীতমুখী বল, তাহলে কোনো ফুটবলকে শ্যুট করে ছেড়ে দিলে তা সমবেগে চিরকালই সরল পথে চলতে থাকবে, এমন আদর্শ পরিবেশ যদি সৃষ্টি করা যায়। তাহলে এখানে আমরা একটা বলের ধারণা পেয়ে গেলাম। তো বলটা বোঝার আগে আর একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হলো জড়তা। জড়তা কাকে বলে, তা কত প্রকার ও কী কী, কত প্রকার ও কী কী। জড়তা হলো যে বস্তুর যে বৈশিষ্ট্যের কারণে স্থির বস্তু স্থির থাকে বা থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, তাকে আমরা জড়তা বলতে চাই। তাহলে জড়তা দুই প্রকার, একটাকে বলবো আমরা স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। স্থিতি জড়তা হলো যে জড়তার কারণে স্থিতিশীল বস্তু স্থির থাকে, তাকে আমরা স্থিতি জড়তা বলি। যেমন যদি থেমে থাকা বাস হঠাৎ করে চলতে শুরু করে, তাহলে আমরা পিছনের দিকে ঝুঁকে পড়ি। এর কারণ হলো যে আমাদের শরীরের নিচের অংশ বাসের সাথে সংযুক্ত থাকে, সিটের সাথে। বাস যখন চলতে থাকে তখন বাসের সিটের সাথে শরীরের নিচের অংশ সম্মুখের দিকে অগ্রসর হয়, কিন্তু উপরের অংশ স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়। ফলত নিচের অংশ সামনের দিকে যায়, আর উপরের অংশ স্থিতি জড়তার কারণে পিছনের দিকে ঝুঁকে পড়ে। এজন্য চলন্ত স্থির বাস হঠাৎ করে ছেড়ে দিলে আমরা পিছনের দিকে ঝুঁকে পড়ি, এটা স্থিতি জড়তার কারণে। আরেকটি হলো গতি জড়তা। গতি জড়তা যে জড়তার কারণে কোনো গতিশীল বস্তু গতিশীল থাকে বা থাকতে চায়, সেটাকে আমরা গতি জড়তা বলি। যেমন চলন্ত ট্রেন বা বাস থেকে হঠাৎ করে যদি কোনো মানুষ নামে বা নেমে পড়ে চলন্ত বাস থেকে, ট্রেন থেকে, তখন সে সামনের দিকে আছড়ে পড়ে। এর কারণ হলো যে চলন্ত বাসে যখন মানুষ থাকে তখন মানুষের দেহটা বাসের সাথে গতিশীল হয়ে যায়, এবং চলন্ত বাস থেকে যদি হঠাৎ নেমে পড়ে তখন মাটিতে নামার সঙ্গে সঙ্গে নিচের অংশ স্থিতি জড়তার কারণে স্থির হয়ে যায়, কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে গতিশীল থাকে, নিচের অংশ স্থির হয়। উপরের অংশ যখন গতিশীল হয় তখন মানুষ সামনের দিকে আছড়ে পড়বে, সেটাই স্বাভাবিক। তাহলে জড়তাটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। এখন আমরা একটু জানবো যে বল কাকে বলে। বল কাকে বলে, মৌলিক বল কত প্রকার ও কী কী। মৌলিক বল কত প্রকার ও কী কী।
তাহলে আমরা নিউটনের প্রথম সূত্রে থেকেই বলের সংজ্ঞাটা পেয়ে যাই যে যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়, আর গতিশীল বস্তু যার প্রয়োগের ফলে স্থির বা তার গতির পরিবর্তন হয় বা হতে চায় সেটাকে আমরা বলে থাকি বল। তাহলে বল, নানা রকমের বলের সাথে আমাদের পরিচয় আছে। যেমন আমরা দেখি যে একটা কোনো স্থির বস্তুকে আমরা ধাক্কা দিলাম, সেটা গতিশীল হলো, এটা এক ধরনের বল। তারপরে বাস ট্রাক বোঝা টেনে নিয়ে যাচ্ছে, এটা এক ধরনের বল। ক্রেন দিয়ে কোনো ভারী বস্তু তোলা হচ্ছে, এটা এক ধরনের বল। নিউক্লিয়ার বোমা বিস্ফোরিত হলো, হয়ে ধ্বংসলীলা সৃষ্টি করলো, এটা এক ধরনের বল। আবার ঝড়ে কোনো গাছ উপড়ে পড়লো, সেটা এক ধরনের বল। তো এই অনেক ধরনের বল আমরা বলতে পারি, কিন্তু যতই বলি না কেন আমরা সবগুলো বলের উৎস 4 ধরনের বল থেকে হয়ে থাকে। অর্থাৎ মৌলিক বল 4 প্রকার। মৌলিক বল 4 প্রকার। এই 4 প্রকার মৌলিক বল কি? 1 নম্বর মৌলিক বল হলো মহাকর্ষীয় বল। মহাকর্ষ বল। 2 নম্বরটাকে আমরা বলবো যে তড়িৎচুম্বকীয় বল। তড়িৎচুম্বকীয় বল। 3 নম্বরটাকে বলবো দুর্বল নিউক্লিয় বল। আর 4 নম্বরটাকে বলবো সবল নিউক্লিয় বল। এখন মহাকর্ষীয় বল আমরা বলবো কাকে বলি আমরা? মহাকর্ষীয় বল হলো যে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে যে বল, সেটাকে আমরা মহাকর্ষীয় বল বলে থাকি। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু যে বলে পরস্পরকে আকর্ষণ করে, সেটাকে আমরা বলি মহাকর্ষ বল। যেমন গাছে দুটো আম ধরে আছে, ওই আম দুটোর মধ্যে যে বল কাজ করে, সেটাকে বলি আমরা মহাকর্ষীয় বল। আবার গ্যালাক্সির মধ্যে যে নক্ষত্রগুলো আছে, তারা কিন্তু এই মহাকর্ষীয় বলের মাধ্যমে আকর্ষণ করে অবস্থান করে। তারপর সূর্য এবং চাঁদ, এর মধ্যে যে আকর্ষণটা, এটা মহাকর্ষীয় আকর্ষণ বল। তো মহাকর্ষীয় আকর্ষণ বল সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেলাম। এখন তড়িৎচুম্বকীয় বল যে বল আকর্ষণ এবং বিকর্ষণ করতে পারে, সেটাকে আমরা তড়িৎচুম্বকীয় বল বলি। তড়িৎচুম্বকীয় বল ছাড়া অন্য যে কোনো বল শুধু আকর্ষণই করতে পারে, কিন্তু বিকর্ষণ করতে পারে না। তো তড়িৎচুম্বকীয় বলটা সবচেয়ে প্রবল বল। তড়িৎচুম্বকীয় বলটা যেমন আমরা যদি চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর যদি কতগুলো কাগজের টুকরোকে যদি আমরা তার পাশে ধরি, তাহলে কাগজের টুকরোগুলো সেই চিরুনির সাথে আকৃষ্ট হয়ে যায়। তো এই পৃথিবীর যে এত বড় পৃথিবী, তার যে আকর্ষণ, সে আকর্ষণ কিন্তু উপেক্ষা করে তো চিরুনির সাথে আটকে যায় ওই তড়িৎচুম্বকীয় বলের কারণে। সেই বলটা কিন্তু পৃথিবীর যে আকর্ষণ বল, এই আকর্ষণ অর্থাৎ মাধ্যাকর্ষণজনিত বলের চেয়ে অত্যন্ত বেশি। কারণ গোটা পৃথিবী তার সমস্ত বল দিয়ে কাগজের টুকরাকে আটকাতে পারেনি, সেটা চিরুনির সাথে লেগে গেল। তাহলে আমরা বলতে পারি যে মহাকর্ষীয় তড়িৎচুম্বকীয় বলটা মাধ্যাকর্ষণজনিত বলের চেয়ে অনেক বেশি প্রবল, এবং এটা মাধ্যাকর্ষণজনিত বলের চেয়ে 10⁻36 গুণ বেশি। বলা যায় যে মাধ্যাকর্ষণজনিত বলের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি, ট্রিলিয়ন গুণ বেশি তড়িৎচুম্বকীয় বলটা শক্তিশালী। এরপর আমরা দুর্বল নিউক্লিয় বল সম্পর্কে একটু আলোচনা করতে পারি। দুর্বল নিউক্লিয় বলটা হলো যে বলটা অত্যন্ত অল্প জায়গার মধ্যে কাজ করে। তবে আমরা এখানে আরেকটা কথা বলতে পারি যে মহাকর্ষীয় বল এবং তড়িৎচুম্বকীয় বল, এই বলগুলো যে কোনো দূরত্ব থেকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণও করতে পারে। কিন্তু দুর্বল নিউক্লিয় বল
অত্যন্ত অল্প জায়গার মধ্যে আকর্ষণ করতে পারে এবং সেই জায়গার পরিমাণ হলো 10⁻⁻18 মিটার। এত অল্প জায়গার মধ্যে এই বলটা কার্যকর হয়, দুর্বল নিউক্লিয় বলটা। এই দুর্বল নিউক্লিয় বলটা তড়িৎচুম্বকীয় বলের চেয়ে অনেক দুর্বল। অন্য বল থেকে এই বল অনেক দুর্বল, তড়িৎচুম্বকীয় বল থেকে প্রায় ট্রিলিয়ন গুণ কম, অর্থাৎ ট্রিলিয়ন ভাগ কম শক্তিশালী এই দুর্বল নিউক্লিয় বল। যেমন তেজস্ক্রিয় আইসোটোপগুলো থেকে বিটা রশ্মি বের হয়ে যায়, এটা যে বলের কারণে বের হয় সেটা দুর্বল নিউক্লিয় বল। আর সবল নিউক্লিয় বলটা হলো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী বল হলো সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা কাজ করে 10⁻⁻15 মিটার এই দূরত্বের মধ্যে কাজ করতে পারে এবং এই সবল নিউক্লিয় বলটা তড়িৎচুম্বকীয় বলের চেয়ে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী হয়। সবল নিউক্লিয় বলটা যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন থাকে তাদের মধ্যে যে প্রবল বল কার্যকর হয়, সেই বলটাকে বলবো আমরা সবল নিউক্লিয় বল। তো এই নানা রকমের বল সম্পর্কে আমরা আজকে ধারণা পেলাম।